প্রতি বছর শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসবো, দলবল নিয়ে যাব, হইচই করা যাবে। আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি, তারা খুশি হবে, পুকুরে ছাপাছাপি করতে পারবে। শাপলা ফুল শুধু যে মতিঝিলের সামনেই ফোটে না, অন্যান্য জায়গাতেও ফোটে, তাও সচক্ষে দেখবে। আমার বেশিরভাগ পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি না। এটা কেমন করে জানি লেগে গেল। একদিন সত্যি সত্যি রওনা হলাম। আমাদের গ্রামটাকে অজ বললেও সম্মান দেখানো হয়। যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়েও সেখানে পৌঁছতে হয় গরুর গাড়িতে। বর্ষার সময় নৌকা, তবে মাঝখানে একটা হাওর পড়ে বলে সেই যাত্রা অগস্ত্য যাত্রার মতো। অনেকদিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো। দেখলাম আমার বাচ্চাদের আনন্দ বর্ধনের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। কোত্থেকে যেন একটা হাড় চিরচিরে বেত ঘোড়া জোগাড় করা হয়েছে। এই ঘোড়া নড়াচড়া করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। খুব বেশি বিরক্ত হলে দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ করে এবং লেজটা নাড়ে। বাচ্চারা এত বড় একটা জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি। 2-3 জন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে। তাদের অসংখ্য বন্ধু বান্ধবও জুটে গেল। যেখানেই যায় তাদের সঙ্গে গোটা 50 ছেলে বলে থাকে। আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয়। আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত। তারা তাদের যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করলো। কেউ কবিতা বলছে, কেউ গান, কেউ ছড়া। আমি এক গাদা বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেয়া, শুয়ে বসে বই পড়া, খুব বেশি ইচ্ছা করলে খাতা কলম নিয়ে বসা। একটা উপন্যাস অর্ধেকের মতো লিখেছিলাম, বাকিটা কিছুতেই লিখতে ইচ্ছে করছিল না। পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি, নতুন পরিবেশে যদি লিখতে ইচ্ছে করে। প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটাই নিয়ে বসা গেল না। সারাক্ষণই লোকজন আসছে। তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল নিয়ম নিয়ে আলোচনায় উৎসাহী। এসে বলবে, দেশের অবস্থাটা কি কম দেশ ছোট মিয়া, বড়ই চিন্তাযুক্ত আছে। দেশের হইলটা কি, কি দেশ ছিল আর কি হইল। দিন 4-5 পর সবাই বুঝে গেল দেশ সম্পর্কে আমি কিছুই জানি না, গল্প গুজবও তেমন করতে পারি না। তারা আমাকে রেহাই দিল। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমি লেখালেখির প্রবল আগ্রহ বোধ করলাম। অসমাপ্ত পাণ্ডুলিপি নিয়ে বসলাম। সারাদিন লেখালেখি কাটাকুটি করি। সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে করে বেড়াতে বের হই, চমৎকার লাগে। প্রায় রাতেই 1-2 করে গায়ক আসে। এরা জ্যোৎস্না ভেজা উঠোনে বসে চমৎকার গান করে। সময়টা বড় চমৎকার কাটতে লাগলো। লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো। সারাদিনই লিখি। এক দুপুরের কথা, এক মনে লিখছি। জানলার ওপাশে খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি খালি গায়ে রোগা মতো 10-11 বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে। ওকে আগেও দেখেছি। জানালার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে। চোখে চোখ পড়লে পালিয়ে যায়। আজ পালালো না। আমি বললাম, কিরে? সে মাথাটা চট করে নামিয়ে ফেললো। আমি বললাম, চলে গেলি নাকি? ও আড়াল থেকে বলল, না। নাম কি রে তোর? মমতাজ মিয়া। আয় ভেতরে আয়। না। আর কোনো কথাবার্তা হলো না। আমি লেখায় ডুবে গেলাম। ঘুঘুর আকাশ, শ্রান্ত দুপুরে লেখালেখির আনন্দই অন্যরকম। মমতাজ মিয়ার কথা ভুলে গেলাম। পরদিন আবার এই ব্যাপার। জানলার ও পাশে মমতাজ মিয়া বড় বড়। আমি বললাম, কি ব্যাপার মমতাজ মিয়া? আয় ভেতরে। সে ভেতরে ঢুকলো। আমি বললাম, থাকিস কোথায়? উত্তরে পোকা খাওয়া দাঁত বের করে হাসলো। স্কুলে যাস না? আবার হাসি। আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম। সে তার এই বিরল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। কাগজটার গন্ধ শুকলো। রাতে খেতে খেতে আমার ছোট চাচা বললেন, কেন বিয়ারছো? যাই দেখে তুলে লয়ে যায়। সীমানা কিছু দিবা না। দুদিন পর পর মাইর খায়, তা তো হুশ হয় না। তোমার এখানে আসে কি করে? কিছু করে না। চুরি সন্ধানে আছে কি জানি। এর মধ্যে হয়তো কলম টলম নিয়ে গেছে। না না, কিছু নেয়নি। ভালো করে খুঁজে টুইয়া দেখো। কবর থেকে তুললেন। সে মমতাজ মিয়ার গল্প। আমি আমার এই জীবনে অদ্ভুত গল্প অনেক শুনেছি, এরকম কখনো শুনিনি। শুনলেন গল্পটির প্রথম অংশ। ভূতিকা। আজকের গল্প ছায়া সঙ্গী, রচনা হুমায়ুন আহমেদ। এখন শুনবেন গল্পটির দ্বিতীয় অংশ। মাওলানা সাহেব বললেন, কি রে মমতাজ,
মমতাজ মৃদু স্বরে বলল, পানির পিয়াস লাগছে। মাওলানা সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন। এই হচ্ছে মমতাজ মিয়ার গল্প। আমি আমার এই জীবনে অদ্ভুত গল্প অনেক শুনেছি, এরকম কখনো শুনিনি। ছোট চাচাকে বললাম, মমতাজ তারপর কিছু বলেনি? অন্ধকার কবরে জ্ঞান ফেরার পর কি দেখলো না দেখলো এইসব? না, কিছু কয় না। হারামজাদা বিরাট বজ্জাত। জিজ্ঞেস করেননি কিছু? কতজনে কত কিছু জিজ্ঞেস করছে। এক সাংবাদিকও আইছিল, ছবি তুললো, কত কথা জিগাইলো, একটা শব্দ করে না। হারামজাদা বদের হাড্ডি। কবর থেকে ফিরে এসেছে, লোকজন তাকে ভয়টয় পেত না? প্রথম পাইতো, তারপর আর না। আল্লাহ তাআলা কুদরত, আল্লাহ তাআলার কেরামতি। আমরা সামান্য মানুষ কি বুঝবো কও? তা তো বটেই। আপনারা তার বোন রহিমাকে জিজ্ঞেস করেননি? সে কি করে বুঝতে পারলো মমতাজ বেড়ে আছে? জিজ্ঞাসা করার কিছু নাই, এটা তোমার আল্লাহর কুদরত, সোনার কেরামতি। ধর্মকর্ম করুক বা না করুক, গ্রামের মানুষদের আল্লাহ তাআলার কুদরত এবং কেরামতের উপর অসীম ভক্তি। গ্রামের মানুষদের চরিত্রে চমৎকার সব দিক আছে। অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে, আবার অনেক বড় বড় ঘটনা হজম করে। দার্শনিকের মতো গলায় বলে আল্লাহর কুদরত। রহিমাকে একটু খবর দিয়ে আনানো যায় না? কে কথা বলতাম। খবর দেওয়ার দরকার নাই, এমনি আইব। এমনিতে আসবে কেন? তুমি পোলাপান নিয়ে আসছো, চারদিকে খবর হয়ে গেছে তো। এই গ্রামের যত মেয়ের বিয়া হয়েছে সব এখন নাইর আসবো, এইটাই নিয়ম। আমি অবাকই হলাম। সত্যি সত্যি এটাই নাকি নিয়ম? গ্রামের কোন বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়ে নায়র আসবে। বাপের দেশে আসার এটা তাদের একটা সুযোগ, এই সুযোগ তারা নষ্ট করবে না। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কেউ কি এসেছে? আসবো না মানে? গ্রামের একটা নিয়ম শৃঙ্খলা আছে না? আমাদের উপলক্ষে যেসব মেয়ে নায়র আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়। একদিন খুব যত্ন করে দাওয়াত খাওয়ানো হয়। ছোট চাচা পছন্দ করলেন না, তবে তার রাজি না হয়েও কোনো উপায় ছিল না। আমাদের জমি জমা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন। গ্রামের নিয়ম মতো একসময় রহিমাও এলো, সঙ্গে 4টে ছোট ছোট ছেলে মেয়ে। হত দরিদ্র অবস্থা। স্বামীর বাড়ি থেকে সে আমার জন্য 2টো ডালিম নিয়ে এসেছে। আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়ালো। খাওয়ার শেষে তাকে শাড়িটি দেয়া হলো। মেয়েটি অভিভূত হয়ে গেল। এরকম একটা উপহার বোধ হয় তার কল্পনাতেও ছিল না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি তাকে আমার ঘরে টেকে নিলাম। কোমল গলায় বললাম, কেমন আছো রহিমা? ভালো আছি ভাইজান। শাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হইব না কি কোন ভাইজান? অত দামি জিনিস তো আমরা কোনোদিন চোখেও দেখছি না। তোমার ভাইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম। তুমি কি করে বুঝলে ভাই বেঁচে আছে? রহিমা অনেকটা চুপ করে থেকে বলল, কি কইরা বুঝলাম আমি নিজেও জানি না ভাইজান। মৃত্যুর খবর শুন না দৌড়াইতে দৌড়াইতে আইছি। বাড়ির উঠানে পাও দিতে মনে হইল মমতাজ বাচ্চা আছে। কি জন্য মনে হলো? জানি না ভাইজান, মনে হইল। এইরকম কি তোমার আগেও হয়েছে? মানে কোন ঘটনা আগে থেকে কি তুমি বলতে পারো? জি না। মমতাজ তোমাকে কিছু বলেনি? জ্ঞান ফেলে সে কি দেখলো বা তার কি মনে হলো? জি না। জিজ্ঞেস করোনি? করছি, হারামজাদা কথা কয় না। রহিমা আরো খানিকক্ষণ বসে পানটান খেয়ে চলে গেল। আমার টানা লেখালেখিতে ছেদ পড়ল। কিছুতেই আর লিখতে পারি না। সবসময় মনে হয় বাচ্চা একটি ছেলে খবরের বিকট অন্ধকারে জেগে উঠে কি ভাবলো, কি সে দেখলো। শীতের রাত, জমাট বাঁধা কুয়াশার চাদর কেটে ছুটছে একটি কালো রঙের গাড়ি। আকাশে হলদে চাঁদ। স্টিয়ারিং হুইল ধরে আপন মনে গাড়ি চালিয়ে যাচ্ছেন ডেভিড উইটম্যান। পেছনে তিনি একজন ডক্টর। শহরের বাইরে একটি কল সেরে ফিরছেন। রাত প্রায় 3টা। সিট জেগে বসছে ভালোভাবেই। গায়ে পুরো কোট মাফলার থাকা সত্ত্বেও ঠকঠক করে কাঁপছেন তিনি। নির্জন রাস্তা, নিশুত রাত, 2 ধারে শুধু লতাপাতা আর জঙ্গল। আশেপাশে প্রায় 2-3 মাইল কোনো জনবসতি নাই। চলন্ত গাড়ির হেডলাইটের আলোয় সামনের পথে খানিকটা দেখা যাচ্ছে। শীতে কষ্ট পেলেও ডক্টর উইটম্যান মনে মনে বেশ নিশ্চিন্ত।
শহর প্রায় এসে গিয়েছে, আর আধ ঘন্টা পরে বাড়ি পৌঁছে লেপের তলে ঢুকতে পারবেন তিনি। এখন কোনো মতে বাড়ি পৌঁছতে পারলেই হয়। কাছাকাছি চমকে উঠলেন ডক্টর। কিছু সাউন্ড আসছে গাড়ির ভিতর থেকে। ডক্টরের বুকের ভেতর হাতুড়ির বাড়ি পড়ল। এখন যদি গাড়িটা বিগড়ে যায় তবে কি হবে? এখনো 3 মাইল পথ বাকি। একরকম জোর করে এই ভাবনাটা তাড়িয়ে দিলেন মন থেকে, কিন্তু হঠাৎ করেই আর্তনাদ বেড়ে গেল গাড়িটার। গতিও হয়ে এলো মন্থর। সাধ্যের শেষ বিন্দু দিয়ে গতি নর্মাল করার চেষ্টা করলেন উইটম্যান। লাভ হলো না কোনো। চেষ্টার ত্রুটি করলেন না ডক্টর, কিন্তু অদ্ভুত আর্তনাদ ছাড়া আর কোনো সাড়া দিল না বেয়াদব গাড়িটা। ঢুকতে ঢুকতে রাস্তার মাঝে গিয়ে অচল হয়ে গেল গাড়িটা। নড়ার নাম নেই। দারুণ শীতের মাঝেও টের পেলেন ঘামে পুরো শরীর ঘেমে গেছে। গাড়ি ফেলে রেখে এই জনমানবহীন পথে পাকা 3 মাইল পাড়ি দেবার কথা ভেবে গায়ে তার কাঁটা দিয়ে উঠল। আশেপাশে কোনো গ্যারেজ থাকা তো দূরের কথা, একটা মানুষের নামগন্ধও নেই। সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু গাড়িতে রাতটা পার করাও অসম্ভব। ঘুম আসবে না কিছুতেই। ভয়ে দুর্ভাবনায় উইটম্যানের শির দাঁড়াবে শীতল স্রোত বেয়ে গেল। মাথাটা কাজ করছে না। সঙ্গে করে লোক না আনার জন্য বেশ আফসোস হলো তার। সঙ্গে লোক থাকলে তাও ভরসা পাওয়া যেত। ডক্টর, ডক্টর! ভয় লাফ দিয়ে হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এলো উইটম্যানের। এত রাতে কে তাকে এই জনমানবহীন রাস্তায় ডাকছেন? ডক্টর, ডক্টর! না, ভুল শুনেননি তিনি, ঠিক শুনেছেন। কেউ একজন তাকেই ডাকছে, কেননা তিনি ছাড়া এখানে ডক্টর তো দূরে থাক, একটা মানুষও নেই। তীক্ষ্ণ দৃষ্টিতে বাহিরে তাকালেন উইটম্যান। আবিষ্কার করলেন এক লম্বা শীর্ণদেহী লোককে। অন্ধকারে চেহারা দেখা যাচ্ছে না, শুধু কালো অবয়ব চোখে পড়ছে। গাড়ির গ্লাসে নাক চেপে ধরল লোকটা। সহসা ভয় কেটে যেন বুকে পানি পেলেন উইটম্যান। যাক, কাউকে তো পাওয়া গেল। গলায় সবটুকু জোর ঢেলে বললেন, কে আপনি? আমায় চিনবেন না। চিনবার জন্য ব্যস্ত হন উইটম্যান। তার দরকার একটু সাহায্য। সেই কথা বলার জন্য মুখ খুলতে যাচ্ছেন, তখনই লোকটা বলে উঠল, আমাকে একটু আসতে হবে ডক্টর, পেশেন্টের অবস্থা খুব খারাপ। হতভম্ব হয়ে পড়লেন উইটম্যান। এখানেও রোগী, আর তিনি যে ডক্টর এ কথা বুঝলেন কিভাবে লোকটা? বোধহয় আন্দাজে, চেহারা সুরত দেখে অনুমান করেছে হয়তো। এই শহরের অসীম দয়া, আপনাকে এই সময় পেয়ে যাব কল্পনাও করিনি। এসব কথা ভালো লাগছিল না উইটম্যানের। একটু বিরক্ত হয়েই বললেন, কোথায় আপনার পেশেন্ট? নিঃশব্দে হাত বাড়িয়ে অন্ধকার একটা দিক দেখালো লোকটা। গাড়ির ভেতর থেকে উঁকি দিলেন ডক্টর। দূরে একটা জায়গা আলো দেখা যাচ্ছে। এরকম নির্জন প্রান্তরে কোনো অপরিচিত কারো সাথে কোথাও যাওয়া বিপজ্জনক। লোকটার মনে খারাপ কোনো ভাবনা আছে কি নেই কে বলতে পারে। লোকটা যেন ডক্টরের মনের কথা বুঝতে পেরেই বলে উঠলেন, না, যেতেই হবে আপনাকে ডক্টর, না করতে পারবেন না। এরপর তো আর না গিয়ে উপায় নেই, দেখা যাক কি কপালে আছে। বলে উঠলেন, ঠিক আছে চলুন। মাথার উপর দিয়ে পথ। বোঝা যায় কিছুদিন আগে ফসল তোলা হয়েছে। মাঠ জুড়ে চড়ানো খড়। অন্ধকার মসৃণ পথ ধরে লোকটার পিছু পিছু চলতে লাগলেন ডক্টর। মিনিট 5 পর এক বাড়ির উঠোনে এসে পৌঁছলেন দুজন। ঘরের ভেতর আলো জ্বলছে। সেদিকে দেখিয়ে লোকটা বললেন, যান, ভেতরে যান, আমি আসছি এখনই। অন্ধকারেও বুঝতে পারলেন ডক্টর, একতলা বাড়িটা অনেক পুরনো, জায়গায় জায়গায় ক্ষয় হয়ে গিয়েছে। ফাঁকফু করে জমেছে লতা গুল্ম। ভেতরে ঢুকলেন ডক্টর। প্রথম রুমেই ড্রয়িং রুম। কামরাটা বেশ বড়, সেই তুলনায় আসবাব নেই বললেই চলে। সারা ঘরে একটি মাত্র জানালা। দরজার মুখোমুখি জানালাটার ধারে একটা রকিং চেয়ার মৃদুভাবেই দুলছে। তাতে শুয়ে আছে এক বৃদ্ধ, মুখ মাথা সব মাফলারে ঢাকা। ঘাড় সামান্য বাঁকা করে বৃদ্ধ লোকটি ক্ষীণ স্বরে বললেন, এসেছেন ডক্টর? বসুন। এদিকে ওদিকে তাকিয়ে দরজার ডান দিকে একটা বেতের চেয়ার দেখতে পেলেন ডক্টর। তাই টান দিয়ে সেখানেই বসলেন ডক্টর। লোকটি একটু কাশলেন। বেশ, এবার তাহলে রোগের কথাটা বলি। তার আগে বলুন, আপনি কি রোগটা সারাতে পারবেন? চিলতে একটা হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। তাই চেষ্টা করাই তো আমাদের কাজ।
আচ্ছা ধরুন এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে আপনার ফি দেবে কে? আমারও নিজের বলতে কেউ নেই। শীতল একটি হাসি হেসে বললেন বৃদ্ধ। বিব্রত হলেন ডক্টর, একটু বিরক্ত হয়ে বললেন, আমরা সবসময় ফি এর জন্য কাজ করি না। বাহ, ভালো লাগলো শুনে। তবে আপনার ফি আপনি পেয়ে যাবেন ডক্টর। এবার কি আমি দেখতে পারি? ব্যস্ত হয়ে উঠলেন উইটম্যান। অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য রীতিমতো উসখুস করতে লাগলেন। হ্যাঁ, অবশ্যই দেখুন। চেয়ার ছেড়ে উঠলেন ডক্টর উইটম্যান। হাত বাড়ালেন রোগীর বাম হাতটা ধরার জন্য। পালস পরীক্ষা করবেন। কিন্তু এ কি? কবজি ছুঁয়ে দেখেই ধরাস করে লাফ দিয়ে উঠলেন তিনি। তার হাত তো মানুষের কোনো হাত নয়, এ তো কঙ্কাল। জ্যান্ত চিৎকার দিয়ে হাতটা ছেড়ে দিলেন ডক্টর। বুকের মাঝে শুরু হয়ে গেছে ছুটন্ত ঘোড়ার টকবক। বিকারগ্রস্তর মতো নিজের ডান হাতটা শার্টে ঘষলেন ডক্টর। মুছে ফেলতে চাইলেন কঙ্কালের স্পর্শ। ভয় পেয়েছেন ডক্টর, প্রচন্ড ভয়। ঘুরে দাঁড়ালেন দৌড় দেবার জন্য। কপাল খারাপ। চেয়ারে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়লেন মেঝের উপর। ততক্ষণে আলোটা নেচে উঠল কয়েকবার। ঘাড় ঘুরিয়ে ফেকলেন ডক্টর। নিবু নিবু হয়ে উঠেছে লণ্ঠনটা। বুড়ো তাও ততক্ষণে উঠে দাঁড়িয়েছে চেয়ার থেকে। পরিমরি করতে উঠলেন উইটম্যান। পালাতে হবে এই পিশাচার হাত থেকে। আবার দৌড় দিয়ে পালাতে পারলেও পালাতে পারলেন না। পৈশাচিক এক ধাবায় বুড়ো আঁকড়ে ধরলেন ডক্টরের ডান কাঁধটা। আহ, অসহ্য যন্ত্রণায় চিৎকার করে উঠতে লাগলেন তিনি। আঙ্গুলের হাড়গুলো বসে গেছে তার কাঁধের মাংসের উপর। হাঁটু ভেঙে পড়ে গেলেন। পিশাচের হাত থেকে ছাড়া পাবার জন্য কুকড়াতে থাকলেন। আচমকা হাতে থাকলো ডাক্তারি ব্যাগটা। তুলে নিয়েই ধাই করে মেরে বসলেন বুড়োটার মুখে। আকস্মিক আঘাতে তলে উঠল ভুট্টা। ছেড়ে দিতে বাধ্য হলো তার কাঁধ। এই সুযোগে উইটম্যান ঝেড়ে দৌড় দিলেন দরজার দিকে। পিছনে ধূপ করে নিয়ে গেল লণ্ঠনটা। শোনা গেল এক অমানসিক আর্তনাদ। কিভাবে ছুটতে ছুটতে যে গাড়িতে এসে পৌঁছলেন বলতে পারবেন না ডক্টর। মাথার মধ্যে ততক্ষণে শুধু প্রাণ বাঁচানোর চিন্তা। কি আশ্চর্য, গাড়িটাও স্টার্ট নিল যেন জাদু মন্ত্রের মতো। হাফ ছেড়ে বাঁচলেন ডক্টর উইটম্যান। গাড়ি ছুটালেন বাড়ির দিকে। হলদে এক টুকরো চারটার সঙ্গী হল। পেছনে পড়ে রইল কিছু অভিশপ্ত স্মৃতি। ওয়েলকাম ব্যাক লিসনার, শুনছেন ভূত এফএম হরর ক্লাব। আমাদের সাথে আছে দুজন স্পেশাল গেস্ট এন্ড গেস্টরা, আফ্রিদি এন্ড সুজন। ওয়েল, স্টোরিটা তো আমরা শুনলাম, এন্ড স্টোরিটা আমাদেরকে পাঠিয়েছে সাফান আহমেদ তানিম ঢাকা থেকে, এন্ড স্টোরিটা নেওয়া হয়েছে ডিউক জন্স গ্রে ফক থেকে। এখন বলো, মানে স্টোরিটা শোনার পর তোমাদের অনুভূতিটা কিরকম? মানে গা থেকে মনে লোম স্টোরিটা শোনার পর এমন মনে হচ্ছে না যে গা থেকে মানে লোম এরকম ব্যাপার কিছু না। আসলে স্টোরিটা শোনার পর আসলে মানে একটু হলেও তো হয় না যে ভাইয়া একটু রহস্যময় স্টোরি থাকে, কিন্তু ভাইয়া ভয় থাকে কিন্তু রহস্যময়, যে রহস্যের পর রহস্যের জাল, মানে কোথা থেকে মানে এন্ডিংটা কিভাবে হবে, কেন হলো জিনিসটা, এরকম একটা আসলে ভাই এই স্টোরি গুলো এমন হয় যে শুরুর দিকে মনে হয় যখন স্টোরিটা শেষ হয় তখন মনে হয় যে স্টোরিটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর একটু তো মানে মনে হয় যে মানে শেষ হয়েও হলো না, এরকম একটা ক্লিফ হ্যাঙ্গার একটা পজিশনে চলে যায় আর কি। সো দ্যাট ইজ ট্রু। মানে আমরা এখন কি মানে তোমাদের কাছ থেকে এখন কোন স্টোরি শুনতে পারবো নাকি আমরা পরে গানের পরে এসে আমরা স্টোরিটা শুনবো? Uncensored Story of the Week. আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমার বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলায় অবস্থিত। সম্ভবত চট্টগ্রাম একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করার কারণে আমি চট্টগ্রাম থেকে ফেনী আসার সময় একটি ঘটনার সম্মুখীন হই, যা আমার জীবনের অধ্যায়কে পাল্টে দেওয়ার মতো একটি ঘটনা। শুধু এটাই বলবো যে আমার এটা কোনো ঘটনা ছিল না, আমার সাথে ছিল একটা অদ্ভুত কাল্পনিক রোমাঞ্চকর ঘটনা। সরাসরি আমি ঘটনায় চলে যাব। আমি চিটাগং প্রাইভেট কোম্পানিতে চাকরি করার কারণে 20 নভেম্বর
আমাদেরকে একটা বন্ধ দেওয়া হয় রবিউল আউয়ালের। তাই যথারীতি 9টার দিকে বাড়িতে আসার জন্য উদয়নের ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। উদয়ন ট্রেনটি 10টার দিকে ছাড়ে, কিন্তু ওই দিন ট্রেন সিলেট থেকে আসার সময় লেট করার কারণে ট্রেন ছাড়তে ছাড়তে হয় 12টা, 12:30 বাজে। 12:30 ট্রেনটা ছাড়ার পর ফেনীতে আস্তে আস্তে প্রায় 2টা বাজে। আমি 2টার সময় ফেনীতে নামার পর বাড়ি যাওয়ার জন্য কোনো গাড়ি না পাই, তাই হাঁটা শুরু করি। হয়তোবা সদর হাসপাতাল পর্যন্ত গেলে আমি একটা গাড়ি পেতে পারি, কিন্তু ওইখানে যে দেখি বড় একটা সিএনজি, যার ভাড়া চেয়েছে 100 টাকা। তার ভাড়া চেয়েছে 100 টাকা। প্রাণপণ চেষ্টা করার পরেও কোনো গাড়ি না পেয়ে ওই 100 টাকায় উঠে গেলাম গাড়িতে। আস্তে আস্তে রাত 3টা। গ্রামের বাড়ির দিকে ঢুকতে হলে আমাদের অটো আছে, কিন্তু এখন 3টা বাজার কারণে কোনো অটো অথবা রিক্সা কিছুই পাইনি। একটা দোকান পাই যেটা খোলা ছিল, ওই দোকানে বসে একটা চা একটা কেক খেয়ে বাড়ির দিকে রওনা দিই। হাঁটতে হাঁটতে প্রায় বাজার পেরিয়ে গ্রামের দিকে ঢুকে যাই। মনের মধ্যে কোনো আতঙ্ক ছিল না, ভয় ছিল না, নিশ্চিন্তে চলে যাচ্ছি। তো আমি আস্তে আস্তে হঠাৎ আমাদের এখানে বড় একটা কবরস্থান আছে, যাকে নিয়ে অনেক ঘটনা ঘিরে, সম্ভবত যাদের ফেনী বাড়ি তারা জানবে। আমি ওখান থেকে আসার সময় একটা হুজুর বলবো না, একটা মানে পাঞ্জাবি পরা লোক দাঁড়িয়ে আছে। আমি মনে করছিলাম যে ওনাকে হয়তোবা গ্রামের লোক রাস্তা দিয়ে যাচ্ছে। আমি কিছু বললাম না, ওনাকে পাশ কাটিয়ে চলে আসলাম। ঘটনা শুরু হয় এখান থেকে। কিছু দূর যাওয়ার পরে দেখতেছি একটা লোক উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে আমার মনে ভয় ছিল না, বাট হাইজাগার ডাকাতে একটা ভয় ছিল, কারণ আমার ব্যাগে তখন 70,000 টাকা ছিল। তারপর কবরস্থান পাড়িয়ে একটা জায়গায় আসার পর দেখতেছি একটা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু আমি চিন্তা করতেছি গ্রামের লোক থাকতেই পারে, কিন্তু অনেকক্ষণ একটু সামনে যাওয়ার পর দেখতেছি তার গায়ে কোনো পোশাক ছিল না, অনেক কুয়াশা ছিল। তাই মনে করেছিলাম আমার চোখের ভুল, কিন্তু সামনে যেতে যেতে হয়তোবা এটা দেখার জন্য আমি এখনো প্রস্তুত না, আর কেউ দেখুক আমি সেটা জীবনে চাই না। আমি দেখতেছি ও পুরা উলঙ্গ, বাসায় কিছু শরীরে কোনো কিছুই ছিল না, হালকা ধারে ছিল, মাথা একটু টাক ছিল। আমি সম্ভবত ভাবতেছিলাম আমাদের এখানে একটা দরবেশ আছে উনি, কিন্তু না, ওনার চেহারাটা অন্য একটা জাতের মতো, উনি ঝাপসা আলোতে দেখা দিল। আমি তাকে কিছুই বললাম না। ওকে পাশ কাটিয়ে আমি আসার পর পিছন দিয়ে আমার ডাক দিতেছে, এই ছেলে কই যাও। তার কথায় বোঝা গেল যে উনি অনেক ভদ্র একটা লোক। আমি বললাম যে আমি আমার বাসায় যাই। কোথা থেকে এসেছ? তোমার ট্রেন মিস করেছিল, ট্রেন পিছাই গেছিল, আস্তারাপুনি সবকিছু বলে ফেলতেছে, এমনকি আমি কি আছে ব্যাগে ওইগুলোও বলে ফেলতেছে। আমি ভাবলাম যে ও আমার থেকে কারো থেকে শুনতে পাইছে, কিন্তু না। উনি আমার বললো যে সামনে তোমার জন্য অনেক বড় একটা বিপদ অপেক্ষা করতেছে, তাই তোমার সাথে আমি যাব, তোমাকে আমি এগিয়ে দিয়ে আসবো। আমিও মানে কি বলবো তা বুঝতে পারতেছি না পারতেছি চিল্লাইতে, না পারতেছি দৌড় দিতে, মানে হাত পা ঠান্ডা হয়ে আসতেছিল। তখন উনি আমাকে বলতেছে, ভয় পেও না, তোমার মনে যে ভয়টা চলতেছে সেটা আমার জন্য করো না, কারণ আমি যদি তোমার সাথে না যাই তাহলে সামনে তোমার জন্য অনেক বড় একটা বিপদ অপেক্ষা করতেছে। তাই ওনার সাথে মানে নিজেকে ওই বাস্তব অবস্থায় নিয়ে ফেলেছি। মনে করেছি হ্যাঁ হয়তোবা এই লাস্ট রাত আমার জন্য জীবন। তাই আমি ওর সাথে কথা বলা শুরু করতেছি। তাকে জিজ্ঞেস করতে উনি কোনো কিছু উত্তর না দিয়ে শুধু একটা কথা বলছে, বেশি প্রশ্ন করো না। আমি ওর সাথে হাঁটতেছি
এমনকি আমাদের স্কুল দুইটা আছে, স্কুল দুটা পারে একটা কবরস্থান আছে, সেটা পরিত্যক্ত কবরস্থান। ওইখানে যেও বললো যে তোমার বিপদ কেটে গেছে, তুমি এখন বাড়িতে যেতে পারো। তখন আমি বললাম যে চলেন, আপনিও আমার সাথে চলেন। উনি বললো যে না, আমি এই কবরের বাসিন্দা। আমি তখন ফুললি ফেড আপ হয়ে গেলাম, বুঝতে পারতেছি না কি করব। ওইখান থেকে আমার বাড়ি অনেক দূরে, আরো প্রায় 10 মিনিট হাঁটা লাগবে। আমি ওনাকে বলতে পারতেছি না আমার সাথে আসার জন্য, না পারতেছি ওকে ফালিয়ে চলে যেতে, কারণ সামনে আমার জন্য বিপদ অপেক্ষা করতেছে। ঠিক তখনই উনি আস্তে আস্তে কবরের দিকে চলে যাচ্ছিল, এমনকি আমি সদরের তাকেই আসিলাম ওর দিকে যে ও কি করতেছে। কিন্তু সত্যি করে বলতেছি যে আমি দেখতেছি, আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। উনি রাস্তার মতো হেঁটে হেঁটে তাল গাছের উপরে গিয়ে বসে পড়লো। তখন যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমিও আর বুকে সাহস রেখে দৌড় দিলাম, অনেক জোরে দৌড় দিয়েছি। দৌড় দিতে দিতে আমাদের মসজিদের ওইখানে চলে আসি। এখানে আসার পর আমার একটু স্বস্তি আসে, এমনকি আমি বাসায় যাই। কাউকে এই কথা বলি না, মাকে দরজা খুলে ঘুমিয়ে পড়ি। এবং সকাল থেকে আমি এখনো পর্যন্ত আমি ঠিকভাবে উঠে বসতে পারি না, আমি হাঁটতে পারি না, বাইরে যেতে পারি না, কারণ সবসময় ওই লোকটাকে আমি এখন দেখতে পাই। আমি সার্কিটাও ছেড়ে দিছি, আমি এখন বাড়িতে জানি না সুস্থতা কিভাবে দেখব। অবশ্যই একজন হুজুরের কাছে আমি গিয়েছিলাম, হুজুর বলেছিল রাস্তায় 2টা জিন আমার ক্ষতি করার চেষ্টা করতেছিল। তখন কবরস্থানের একটা লোক আমাকে বাঁচিয়েছে, কিন্তু ওই জিন 2টা এখনো আমাকে ছাড়ে নাই। এটাই ছিল ঘটনা। রাসেল ভাই হয়তোবা গুছিয়ে বলতে পারিনি, আমি আসলে অসুস্থ, তাই ঘটনাটা বুঝে বলতে পারিনি। ভালো লাগলে শোনো।